হরতালে বিচ্ছিন্ন ঘটনা, লক্ষ্মীপুরে নিহত এক, অবরোধ না উঠলে কাঁচাবাজার ও দোকানপাট বন্ধের হুমকি মালিকদের। রেল লাইনের ফিশ প্লেট খুলে ফেলায় মিরেশ্বরায়ে ইঞ্জিনসহ ট্রেনের 2 বগি লাইনচ্যুত, 4 সদস্যের কমিটি গঠন। এনটিভি চেয়ারম্যান ও অ্যাডকো প্রেসিডেন্ট মোসাদ্দেক আলী 5 দিনের রিমান্ডে, মুক্তি দাবি সাংবাদিক নেতাদের। নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এবং শিশু হত্যায় বাবাসহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। আসসালামু আলাইকুম, নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ভাঙচুর, যানবাহনে আগুন সহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে দেশ জুড়ে চলছে 20 দলের ডাকা অবরোধ ও 72 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন। লক্ষ্মীপুরে অটোরিকশায় পেট্রোল বোমায় দগ্ধ যুবকের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার রাতে মধু চৌধুরীহাট থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা লক্ষ্মীপুর শহরে যাচ্ছিল। পথে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে 3 যাত্রী দগ্ধ হন। প্রথমে তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকায় নেওয়ার পথে ভোরে লিটন নামে এক যাত্রীর মৃত্যু হয়। অন্য 2 যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে 3টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয় 3 যাত্রী। গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাস ও গোবিন্দগঞ্জের ট্রাকে রোববার রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাক চালক ও হেলপার দগ্ধ হয়। এদিকে রোববার রাতে রাজবাড়ির দৌলতদিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নওগাঁ শহরের পুলিশ লাইন ও সুপারিপট্টি এলাকায় 5টি মালবাহী ট্রাক ভাঙচুর করেছে হরতালকারীরা। নারায়ণগঞ্জ ও রংপুরে ঢিলেঢালাভাবে চলছে হরতালের দ্বিতীয় দিন। দূরপাল্লা ও আন্তজেলা বাস চলছে কম। খুলনা ও রাজশাহীতে বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যান। দিনাজপুর শহরের স্টেশন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত শিবির। নোয়াখালীতে যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার সময় 2 পিকেটারকে পেট্রোল বোমা সহ আটক করেছে পুলিশ। এছাড়া ময়মনসিংহ, নাটোর, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, কুমিল্লা, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় চলছে 20 দলের হরতাল ও অবরোধ কর্মসূচি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, রাজশাহীতে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সম সাজু। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। সাজু, রাজশাহীতে হরতাল অবরোধের কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ নাজনী, সকাল থেকে রাজশাহীতে শান্তিপূর্ণভাবে অবরোধের পাশাপাশি হরতাল চলছে। আমরা রাজশাহী বিভিন্ন উপজেলা থেকে খোঁজ নিয়েছি এবং নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি। কোথাও আমরা হরতালের পক্ষে কোনো ধরনের মিছিল, সমাবেশ কিংবা পিকেটিং করতে দেখিনি কাউকে। 20 দলীয় জোটের কোনো নেতাকর্মীকে রাস্তায় নামতে দেখিনি। আর নগরীর সঙ্গে দূরপাল্লা এবং আন্তজেলা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে নগরীতে যানবাহন চলাচল অনেকটা অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। রিক্সা এবং অটো রিক্সা চলাচল করছে। গত রাত থেকে এই পর্যন্ত মহানগর পুলিশ নগরীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে 48 জনকে আটক করেছে। তাদের মধ্যে বিএনপি এবং জামাত সমর্থক 6 জন রয়েছে। অন্যরা দের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই এবং অন্যরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়। আর কিছুক্ষণ আগে র্যাব একটি সংবাদ সম্মেলন করেছে। তারা দাবি করেছে যে 6 জন শিবির কর্মীকে তারা আটক করেছে এবং তারা র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে তারা বিভিন্ন সময় নগরীতে যেসব নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে সেসবের নেতৃত্ব দিয়েছে এবং তারা বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির সঙ্গে তারা জড়িত ছিল। র্যাবে এমনটি দাবি করেছে। সাজু, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম সম সাজুর সাথে। এদিকে রাজধানীতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিন চলছে আজ। অবরোধের পাশাপাশি হরতালে রাজধানীতে স্বাভাবিক দিনের তুলনায় কম গাড়ি চললেও হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং বা মিছিল হয়নি। রাজধানীতে গণপরিবহন চললেও ব্যক্তিগত গাড়ি চলাচল রয়েছে কম। প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দূরপাল্লার বাস চলাচল খুবই সীমিত, তবে লঞ্চ ও ট্রেন চলাচল করছে। চলমান অবরোধের 28তম দিনে রাজধানীতে এর তেমন প্রভাব দেখা যাচ্ছে না। টানা অবরোধের অবসান না হলে কাঁচা বাজার সহ সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির নেতারা এমন হুমকি দেন। হরতাল অবরোধ চিরতরে বন্ধ করতে আইন করারও দাবি জানান নেতারা। তারা বলেন, 28 দিনের টানা অবরোধে নিঃস্ব হয়ে পথে নামতে বাধ্য হয়েছেন দোকান মালিকরা। সারা দেশে প্রায় 25 লাখ দোকানে বেচাকেনা না থাকায় প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় 300 কোটি টাকা। আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিক শ্রমিক মিলে প্রায় 75 লাখ মানুষ।
অচল অবস্থা চলতে থাকলে বিভিন্ন ব্যবসার সাথে সম্পর্কিত এসব মানুষ অশান্ত হয়ে যেতে পারে বলেও মনে করেন ব্যবসায়ী নেতারা। তাই অবিলম্বে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার ও ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছে দোকান মালিক সমিতি। রাজনৈতিক সমস্যা, এটা রাজনৈতিকভাবে ঘরে বসে আলোচনা করে শেষ করা হোক। রাস্তায় যদি ওনারা থাকে তাহলে আমরাও রাস্তায় অবস্থান নেব। তারা যদি ভাঙচুর করে আমরা তাদের সম্পত্তি ভাঙচুর করব। সংসদে একটা আইন পাশ করা হোক, হরতাল অবরোধ বাংলাদেশে আর চলবে না। প্রয়োজনে আমরা সারা বাংলাদেশের ওই রেস্তোরাঁ, কাঁচা বাজার, ওষুধের দোকান সহ সবকিছু বন্ধ করে দেওয়ার ব্যবস্থা। কেবলমাত্র দেশের জ্বালাও পোড়া বন্ধ হলেই রাজনৈতিক নেতাদের কাছে আলোচনার প্রস্তাব জানাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সকালে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের কথা জানান সংগঠনটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি জানান ৮ ফেব্রুয়ারি পতাকা হাতে অবস্থান নেবেন ব্যবসায়ীরা, তবে রাজনৈতিক নেতাদের কাছে যাবেন সহিংসতা বন্ধ হলেই। যদিও রোববার তিনি জানিয়েছিলেন আগামী ৮ ফেব্রুয়ারি প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে স্মারকলিপি নিয়ে যাবেন তারা। এর আগে এফবিসিসিআই এর আলোচনা সভায় কনফেডারেশন অফ এশিয়া প্যাসিফিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জেমাল ইনাইশ বেলি বিনিয়োগের স্বার্থে রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনের তাগিদ দেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বলেন, যারা সহিংসতা চালাচ্ছে তাদের জনসমর্থন নেই, তাই তারা যে ব্যর্থ হবে সেটা দ্রুতই বোঝা যাবে। মানুষকে এইভাবে পড়তে যেতে চাই না, আমরা বার্ন ইউনিটে বারবার যেতে চাই না। সুতরাং এটা বন্ধ করতে হবে। বন্ধ করার পরেই আমরা কোনো একটা প্রস্তাব নিয়ে কোথাও যেতে পারি। যদি জ্বালাও পোড়া বন্ধ হয় তখনই বলতে পারি যে জ্বালাও পোড়া বন্ধ হয়ে গেছে, এখন আপনারা একটা শান্তি আনেন দেশের ভিতরে। 1 বছর কি উদ্যোগ নেবো তখন? আমরা কি ব্যবসায়ীরা বলবো নাকি রাজনীতি ইলেকশন ভুল হয়েছে, অমুক হয়েছে, এগুলো আমাকে বলার তো ব্যাপার না। এদিকে টানা অবরোধ এবং হরতালে খুলনার পাইকারি কেসিসি বাজারের বেহাল অবস্থা। পণ্য আসছে না, নেই ক্রেতা। অলস সময় পার করছেন আড়তদাররা। কাজ করেছে কয়েকশো শ্রমিক। খুলনা থেকে আবু তৈবের পাঠানো রিপোর্ট। খুলনার কেসিসি পাইকারি বাজার। প্রতিদিন এই বাজারে শত শত পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করত। এখান থেকে খুলনা বিভাগসহ অন্য জেলাগুলোতে কাঁচামাল সরবরাহ হতো, কিন্তু লাগাতার অবরোধ এবং হরতালে কাঁচামাল নিয়ে ট্রাকগুলো আসতে পারছে না, আর ক্রেতা না আসায় অলস সময় পার করছে আড়তদাররা। এই আড়তদাররা লক্ষ লক্ষ টাকা ঋণে এনে তারপরে এখন সুদের টাকা দিতে পারতেছে না। মাল ঠিক মতন আসতেছে না, মালের দামও একটু বাড়তেছে, মাল কম হইতেছে, এবং এইতে ক্ষতি হচ্ছে যারা মনে করেন ফসল ফলায় তাদের ক্ষতি হচ্ছে। কাজ না থাকায় দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে শ্রমিকদের। জনগণ বাসুক, সবাই চায় কটা ডাল ভাত দিয়ে খাইয়ে শুয়ে থাকতে। অবরোধে কোটি টাকা লোকসান হচ্ছে জানিয়ে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান কেসিসি বাজার মালিক সমিতি। প্রায় 25 থেকে 30টা জেলা থেকে আমাদের এখান থেকে মাল নিয়ে যায়। এই বাজারটা যেহেতু মানুষের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাঁচা বাজার, এখান থেকে আমাদের এই খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের অনেক অংশেই এখান থেকে মালামাল যায়। তো সেই সব কাস্টমার আসতে পারতেছে না, যার কারণে আমাদের মালামালও এখানে অনেক মাল, বিশেষ করে শীতকালীন সবজিটা পচে যাচ্ছে। পণ্য পরিবহনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারলে ব্যবসা বাণিজ্যে ধস নামবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এনটিভি নিউজ ডেস্ক। দেশের 12টি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 3 জন চিকিৎসকের সমন্বয়ে বিশেষ কমিটি করা হয়েছে, যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এবং প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার শিকার অগ্নিদগ্ধ মানুষজনের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডাক্তার সাজ্জাদ খন্দকার। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি মিলনায়তনে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এসব জানান তিনি। এছাড়া ঢাকার টঙ্গী, মুগদা, মোহাম্মদপুর সহ নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালে অগ্নিদগ্ধদের বিশেষ সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আর অবস্থা খারাপ হওয়ায় আগের 6 জনের সাথে সোমবার নতুন করে আরও একজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরে ওই মিলনায়তনেই আয়োজিত আরেক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান রাজনৈতিক সহিংসতার শিকার 34 জনের স্বজনদের হাতে 11,700 টাকা করে তুলে দেন। ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড থেকে বার্ন ইউনিটে থাকা দরিদ্র মানুষজনকে এই অর্থ দেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক। পরে সবার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। রেল লাইনের ফিশ প্লেট খুলে ফেলায় চট্টগ্রামের মিরেরসরায়ে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই ঘটনায় বিভাগীয়
পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ জানায়, মিরেরসরাইয়ের বড় তাকিয়া এবং চিনকি আস্তানা স্টেশনের মধ্যবর্তী আমবাড়িয়া এলাকায় রাতের আধারে কে বা কারা রেল লাইনের 25 ফুট লম্বা একটি ফিশ প্লেট খুলে ফেলে। ফলে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রমের সময় ইঞ্জিন ও 2টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় 5 জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপর চট্টগ্রামের পাহাড়তলী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে এই দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, সাগরিকা সহ কোনো ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যেতে পারেনি। ফলে বিভিন্ন রুটে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। 20 দলীয় জোটের ডাকা অবরোধ আহ্বানের পর থেকে এ পর্যন্ত 42 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, শমশের মোবিন চৌধুরী ও প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে হুকুমের আসামি করে মোট 42 জনের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা হয়েছে। সকালে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক এই মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে গুলশান থানাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, অবরোধ শুরু থেকে এ পর্যন্ত যতজন মানুষ নিহত হয়েছে তা বিএনপি তথা 20 দলীয় জোটের কেন্দ্রীয় নির্দেশেই হয়েছে। তাই এর দায় 20 দলীয় জোটের নেতৃত্ব এড়াতে পারে না। তবে খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেছেন, 20 দলীয় জোটের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। জ্বালাও পোড়াও বা মানুষ হত্যার কোনো নির্দেশ কেন্দ্রীয় নেতারা দেননি। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে। এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে সিএমএম কোর্টে হাজির করে গোয়েন্দা পুলিশ। তারা আলহাজ মোসাদ্দেক আলীর 10 দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, মোসাদ্দেক আলী ঘটনার দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা নিয়ে ব্যস্ত ছিলেন। এছাড়া মামলার এজাহারে মোসাদ্দেক আলীর নাম ছিল না উল্লেখ করে তার আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। খিলগাঁও এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ ও যাত্রী চালক হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটিতে বিএনপির 15 শীর্ষ নেতাকে এজাহারভুক্ত করে আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। রোববার রাত 7:45টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে এনটিভি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর গ্রেপ্তারে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। রোববার এক বিবৃতিতে অ্যাটকোর সভাপতি আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়। এদিকে আজ এক যৌথ বিবৃতিতে বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ এবং ডিইউজের সভাপতি আব্দুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে সংগঠন দুটির নেতারা বলেন, সরকার গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তারের মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হলো। তাই গণতন্ত্র ও সাংবাদিকতার স্বাধীনতা অব্যাহত রাখার স্বার্থে দমনপীড়ন বন্ধ করার পাশাপাশি এনটিভি চেয়ারম্যানকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। এদিকে আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব। এক বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। এছাড়া বিবৃতিতে সাংবাদিক নেতারা জানান, তার মতো গণমাধ্যমের একজন কর্ণধারকে অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানোর মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে, যা উদ্দেশ্যমূলক। তাই অবিলম্বে এই মামলা থেকে আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর নাম প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে সংলাপে বসানো সম্ভব হবে না, সংলাপের জন্য প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কয়টা পেট্রোল বোমা মেরে, কয়টা মানুষ মেরে সংলাপ আদায় করতে পারবেন না। আপনারা আজকে টেরোরিজমের পথে গিয়েছেন। গণতন্ত্র এবং সন্ত্রাস, গণতন্ত্র এবং সহিংসতা, গণতন্ত্র এবং নাশকতা সহ অবস্থান হয় না। আলোচনা করার জন্য শান্তিপূর্ণ পরিবেশ করতে হবে। এই সর্বনাশা পথ, ভয়াবহ পথ, ভয়ঙ্কর পথ পরিহার করে পরীক্ষার সময়ের আপনারা হরতাল অবরোধ প্রত্যাহার করুন। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি নীতিমালা 2014 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। তথ্য ও প্রযুক্তির সম্প্রসারণ মাধ্যমে স্বচ্ছ ও দক্ষ প্রশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। সেই সাথে সরকারের রূপকল্প অর্জনও সহজ হবে বলে মনে করছে মন্ত্রিসভা। এই নীতিমালায় 10টি উদ্দেশ্য, 56টি কৌশলগত বিষয় এবং 306টি করণীয় চিহ্নিত করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে এই নীতিমালার ফলে নাগরিক সেবার মানও বাড়বে। তাছাড়াও মন্ত্রিসভা বৈঠকে তথ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর এবং তেহরানে অনুষ্ঠিত তথ্যমন্ত্রীদের বৈঠকের বিষয়ে অবহিত করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় 60 কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। একই সাথে উদ্ধার করা হয় কয়েক ভরি স্বর্ণের চেইন। সকালে বাংলাদেশ বিমানের দুবাই থেকে চিটাগাং হয়ে একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস শুল্ক গোয়েন্দাদের একটি দল ওই বিমানের টয়লেটের ভেতরে কয়েকটা স্থান থেকে কাপড়ে মোড়া অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে। পরে বিমানবন্দর কাস্টমস অফিসে কাপড়ে মোড়ানো স্বর্ণের বারগুলো খুলে গণনা করা হয়। বিমানের ওই স্বর্ণের বার উদ্ধারের সময় পাওয়া যায় কয়েক ভরি স্বর্ণের চেইন। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস গোয়েন্দারা। নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড এবং শিশু হত্যার দায়ে বাবাসহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হামিদ 2টি মামলার এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণীতে জানা যায়, দাম্পত্য কলহের জেরে 2000 সালে কেন্দুয়া থানার পাহাড়পুর গ্রামে স্ত্রী সুফিয়া বেগমকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নুরুল ইসলাম। এই ঘটনায় সুফিয়ার ভাই বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম পলাতক রয়েছেন। অন্যদিকে 1996 সালে দুর্গাপুর উপজেলার বান্ধ উশান গ্রামে 9 মাসের সন্তানকে হত্যার দায়ে বাবা ইমাম হোসেন এবং তার সহযোগী লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 2 আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। আপনারা দেখছেন এনটিভি দেশের খবর। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে থাকছে। দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, আহত 5। আবারও আমন্ত্রণ দেশের খবরে। ভোগ বিলাস আর উন্নয়ন তহবিল গঠনের নামে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা যাবে না বলে গণশুনানিতে জানিয়ে দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ও পেট্রোবাংলার উদ্দেশ্যে এর চেয়ারম্যান AR খান সংশ্লিষ্ট অপারেটরদের যৌক্তিক কারণে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের অনুরোধ জানিয়েছেন। চয়ন রহমানের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে 15 পয়সা বাড়িয়ে প্রতি ঘনফুট গ্যাসের দাম 47 পয়সা করার প্রস্তাব দিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL। কারণ হিসেবে সংরক্ষণ ও কোম্পানির আয় বৃদ্ধির পাশাপাশি GTCL দেখিয়েছে 5 তারকা হোটেলে এক একটি সভার পেছনে ব্যয় 3 লাখ টাকা, কর্তাদের উপস্থিতি ব্যয় 6,000 টাকা আর বিলাসবহুল গাড়ি ক্রয়। তবে এ যুক্তির প্রতিবাদ জানিয়েছেন ERC চেয়ারম্যান। হল ভাড়া আপনার যদি যেখানে করি আমরা ইঞ্জিনিয়ারিং আগে রূপসী বাংলায় হতো। রূপসী বাংলায় আপনি ব্যক্তিগত খরচে কোনোদিন গিয়ে খাওয়া দাওয়া করেছেন ওখানে? আমি করিনি।
এই যে আপনার এই কোম্পানির প্রতিটা পয়সা ভোক্তার পয়সা, এই ভোক্তার পয়সার যথেচ্ছাচার ব্যবহার, এই ধরনের আনন্দ আপনি মাঝে মাঝে করবেন, ব্যবসা করতেছেন, এই ধরনের উল্লাস করার অধিকার আপনাকে কে দিয়েছে? শুনানির এক পর্যায়ে তেল গ্যাস রক্ষা কমিটির সদস্যরা দাম বৃদ্ধির পেছনে পেট্রোবাংলার গ্যাস উন্নয়ন তহবিলের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন এর চেয়ারম্যানের দিকে। আমাদের যে গুরুত্বপূর্ণ সম্পদ গ্যাস সম্পদ রক্ষা করব, এই লক্ষ্যে গ্যাস উন্নয়ন তহবিল আমরা গঠন করেছিলাম 2009 সালে। আমরা কিন্তু বাড়তি টাকা 2009 সাল থেকে দিচ্ছি, কিন্তু এই টাকার স্বচ্ছতা আছে বলে আমরা মনে করি না, জবাবদিহিতা নাই। তথ্য অধিকার আইনও আছে, সেখানেও যদি আপনি কখনো আমাদের কাছে দেখতে চাইতেন, আমাদের অনেক জানতে চাই, আমরা সেই তথ্য প্রদান করি। এটা খুব স্বচ্ছ। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এআরসি কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে আগুন দেয়া হয়। এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার তালিয়ারা গ্রামের আলী আজম ও রাজঘর গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টা চলা সংঘর্ষে ৩০ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। দিনাজপুরের বিরামপুর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আহত হয়েছে একজন। বিজিবি জানায়, সকাল 10টায় দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্তে নজরুল নামে এক কৃষক নিজ জমিতে চাষাবাদ করার সময় বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যান নজরুল। আহত হয় ওয়াহেদুর নামে অপর এক কৃষক। পরে নিহত নজরুলের লাশ বিএসএফ টেনে হেঁচড়ে সীমান্তের ওপারে নিয়ে যায় বলে আহত ওয়াহেদুর জানায়। নিহত ও আহতদের বাড়ি বিরামপুর উপজেলার চাটলা গ্রামে। এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে যৌথ তদন্তের দাবি জানিয়েছেন ফুলবাড়ি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রশিদ। সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫ জন। পুলিশ জানায়, সকালে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার পারকোলায় দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় 2 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যায়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসামি ধরার জন্য অভিযান চালানোর সময় পুলিশের গুলিতে আহত উল্লাপাড়া উপজেলা জামায়াতের রোকন সাইদুল ইসলাম ভোরে মারা গেছেন। এই ঘটনায় বুধবার হরতাল সহ 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা জামায়াত। পুলিশ জানায়, শনিবার দুপুরে উল্লাপাড়া কানসোনা ঘোষগাতি সড়কে একটি সিএনজি অটোরিকশায় ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী রোববার সন্ধ্যায় বাকুয়া গ্রামে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে জামায়াত নেতা সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রামে পেট্রোল, অকটেন সহ খুচরা পর্যায়ে দাহ্য পদার্থ বিক্রয়কারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নগরীতে 3 জন ও উপজেলায় 1 জন করে ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করবেন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে নাশকতা প্রতিরোধে পেট্রোল ও দাহ্য পদার্থ বিক্রয়কারীদের সাথে মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় জেলা প্রশাসক মেজবাউদ্দিন, পুলিশ সুপার KM হাফিজ আক্তার, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন, পেট্রোল পাম্পের মালিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন এনটিভির দেশের খবর। আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে থাকছে। ভিসির অপসারণ ও ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। আখ সংকটে বন্ধ হয়ে গেল নাটোর চিনিকল। আবারও আমন্ত্রণ দেশের খবরে।
ভিসির অপসারণ ও ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। সকাল ৯টায় আন্দোলনকারীরা একাডেমিক ভবনে তালা দিয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেয়। গত ১১ ডিসেম্বর থেকে ভিসির অপসারণ সহ কয়েক দফা দাবিতে সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এর ফলে কার্যত বিশ্ববিদ্যালয়টির অচল হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে ৯০,৪০২ জন আবেদন করলেও গত ২ মাস ধরে ভর্তি পরীক্ষা স্থগিত রাখায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আখ সংকটে বন্ধ হয়ে গেল নাটোর চিনিকল। সকালে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় মিলের উৎপাদন। চিনিকল কর্তৃপক্ষ জানায় ১,৫৫,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ১১,৭৮০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে গত বছরের ২৮ নভেম্বর আখ মাড়াই শুরু হয়েছিল নাটোর চিনিকলে। কিন্তু ৬৬ দিনে ৯৫,৪৬০ মেট্রিক টন আখ মাড়াই করে ৬,৮৪৫ মেট্রিক টন চিনি উৎপাদনের পর আখ না পাওয়ায় বন্ধ করে দিতে হয় মিলটি। মাদারীপুর সদর উপজেলায় পরিচয়হীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ঝাউদি ইউনিয়নে রমাদ্রা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ২-১ দিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে ৭টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানায় কে বা কারা মার্কেটের ৭টি দোকানে আগুন দেয়। এ সময় চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের নৈশ প্রহরী আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বঙ্গবন্ধুর নিরাপত্তা কর্মকর্তা ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের সহধর্মিণী ফজিলাতুন্নেসা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। সকালে মুন্সিগঞ্জ শহরের কালেক্টরেট ভবনের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে কোর্টগাঁও এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। গতকাল বেলা 11:15টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন ফজিলাতুন্নেসা বেগম। খবর শেষ করছি, যাবার আগে AKSTMT বা শিরোনামগুলো আরেকবার। হরতালে বিচ্ছিন্ন ঘটনা, লক্ষ্মীপুরে নিহত এক, অবরোধ না উঠলে কাঁচাবাজার ও দোকানপাট বন্ধের হুমকি মালিকদের। মিরের সরায়ে ইঞ্জিন সহ ট্রেনের 2 বগি লাইনচ্যুত, 11 ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। এনটিভি চেয়ারম্যান ও অ্যাডকো প্রেসিডেন্ট মোসাদ্দেক আলী 5 দিনের রিমান্ডে, মুক্তি দাবি সাংবাদিক নেতাদের। নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এবং শিশু হত্যায় বাবাসহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। এই ছিল দেশের খবরে। 7:30টায় সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।